দাবি আদায়ে মহাখালী ও আগারগাঁওয়ের সড়ক অবরোধ। চাপের মুখে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন নয়, জানালেন শিক্ষা উপদেষ্টা। সিলেটের ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 জনের মৃত্যু, সবাই ঢাকার ড্যামরার বাসিন্দা। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার রায় ঘোষণা, সাবেক এমপি রানাসহ 10 আসামি খালাস। এবং আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। বিশ্বের শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন 5ম দিনে গড়িয়েছে। রোববার বেলা 12টার দিকে মহাখালী তিতুমির কলেজের সামনের 2 রাস্তা বাঁশ দিয়ে আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে ইজতেমার মুসল্লিদের কথা চিন্তা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আমতলী মোড় ও রেলপথে ব্লকেট কর্মসূচি সাময়িক স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে নানান স্লোগান দেয়। এদিকে এমনিতেই আজ ইজতেমা উপলক্ষে পরিবহন সংকটে বেগ পেতে হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে রাস্তা বন্ধ হওয়ায় বিড়ম্বনায় পড়েছে যাত্রীরা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে মনে করেন তিনি, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। একনেক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি আরও বলেন, 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না, তাই 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে, তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয়। গণ অভ্যুত্থানে আহতরা অসুস্থ শরীর নিয়ে রাজধানীর শিশু মেলা সড়কে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে স্থবিরতা দেখা দিয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেলা 11টা থেকে শিশু মেলার সামনে 3 রাস্তার মোড়ে আহতরা তাদের দাবি আদায়ে অবস্থান শুরু করেন। এর আগে শনিবার রাত থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পঙ্গু হাসপাতালের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় অনেকের হাতে স্যালাইন, ভাঙা পায়ে ব্যান্ডেজ ও ক্রাচে ভর করে সড়কে অবস্থান নেয়। চিকিৎসায় অবহেলা সহ নানা অভিযোগে অবস্থানকারীরা দাবি না মানলে সচিবালয়ে ঘেরাও করারও হুঁশিয়ারি দেন। সিলেটের ওসমানী নগরের 19 মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মহিলা, শিশুসহ 4 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নারী ও শিশু। এর মধ্যে ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে আরও 2 জন মারা যায়। রবিবার সকালে ঘন কুয়াশার কারণে সিলেট ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানী নগরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে 2 জনেরই মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। নিহতরা হলেন প্রাইভেট কারের চালক সোহেল, শামিমা, ইতি বেগম, আয়ান। নিহতরা সবাই ঢাকার ড্যামরার বাসিন্দা। 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সার্কেল এসপি আশরাফুজ্জামান। টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার 3 ভাই সহ 10 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহমুদুল হাসান আজ রোববার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 2 জন হলেন মোহাম্মদ আলী ও কবির হোসেন। মোহাম্মদ আলী 2014 সালে গ্রেপ্তার হওয়ার পর ফারুক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তার জবানবন্দিতে এই হত্যার সঙ্গে আমানুর রহমান ও তার ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি পলাতক আছেন।
দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতের পর মহাসড়ক, ট্রেন ও মেট্রো রেলে বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। এতে ভিড় জমে যায় সড়ক পথে। আরিফ খান আবিরের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। ইজতেমা স্থলের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় এভাবেই পায়ে হেঁটে আখেরি মোনাজাতে অংশ নেন অনেকে। রোববার সকাল 9:15টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নেওয়া হাজারো মুসল্লি নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন। অনেক প্রচুর লোক, এবার ভালো লাগছে। দেশের জন্য দোয়া করছি, আমার নিজের গুনাহ যা আছে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। দেশে দোয়া করেছি, আমার জন্য করছি, বাবা মার জন্য করছি, লেখাপড়ার জন্য ভালো করতে পারি সেজন্য করছি। আল্লাহর কাছে সব মুনাজাত করেছি, সবাই যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখেন। এদিকে ইজতেমা ফেরত মুসল্লিদের কারণে মহাসড়ক, বাস ও ট্রেনে ভিড় বেড়েছে। প্রথম পর্বের ইজতেমার দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। এছাড়া 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার কথা রয়েছে। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 3টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। অনুমোদিত মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে 11,36,51,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার ব্যাংক হিসাবে 86,69,00,000 টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে 4,47,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দ্বিতীয় মামলা অনুমোদন দিয়েছে দুদক। তৃতীয় আরেক মামলায় শাহজাহান খানের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে 9,89,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। খান সাবেক সংসদ সদস্য মাদারীপুর 2 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 11,36,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86,69,00,000 টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার বহির্ভূত হত্যার পথেই হাঁটছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা। যৌথ বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে আইনজীবীরা বলেন, যারা এই বিচার বহির্ভূত হত্যার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দ্রুত ও সুষ্ঠু বিচার করতে হবে। তা না হলে এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। শাহবাংলা প্রসঙ্গ। কক্সবাজার সিভিল সোসাইটির উদ্যোগে সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মেলন এই স্লোগানে ধারণ করে এই সংলাপের আয়োজন করা হয়। সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সিভিল সোসাইটির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী। এতে আলোচক ছিলেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুজাউদ্দৌলা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মাহবুর রহমান, অ্যাডভোকেট রমিজউদ্দিন, এবি পার্টির সহসভাপতি জাহাঙ্গীর কাশেম, ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের 2 দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প হয়েছে। উপজেলার ধলনগর মাধ্যমিক বিদ্যালয়ে এই চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প হয়। মানব সেবায় আমরা সংগঠনের সভাপতি টিপু সুলতান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এ. মিকাইল ইসলাম। উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শামীম রেজা, সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস খান সহ আরও অনেকে। দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সুবিধা আছে, দরিদ্র মানুষের শীতকালীন শীত বস্ত্র বিতরণ আছে, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান আছে, দরিদ্র অসহায় মানুষের কন্যাদায় সেখানে সহযোগিতা করা হয়। যখন আপনি দেখবেন যে কেউ হয়তো বাক প্রতিবন্ধী অথবা শ্রবণ প্রতিবন্ধী, সে আবার অন্য জায়গা দিয়ে দেখবেন যে অত্যন্ত মেধাবী। জানাবো খেলার খবর, থাকছে ক্রিকেট। বিসিবির সূত্র অনুযায়ী হান্নান সরকার 1 মাসের নোটিশ দিয়ে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব গ্রহণের আগে বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন হান্নান। 2020 সালে অনূর্ধ্ব-10 বিশ্বকাপ জয়ী দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই ক্রিকেটার। দীর্ঘদিন বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করার পর গত বছর নতুন নির্বাচক প্যানেলে তাকে যুক্ত করা হয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর স্থলাভিষিক্ত হন গাজী আশরাফ হোসেন লিপু, আর হাবিবুল বাশারের জায়গা নেন হান্নান সরকার। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দাবি আদায়ে মহাখালী ও আগারগাঁওয়ের সড়ক অবরোধ, চাপের মুখে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন নয় জানালেন শিক্ষা উপদেষ্টা। সিলেটে ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 জনের মৃত্যু, সবাই ঢাকার ড্যামরার বাসিন্দা। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার রায় ঘোষণা, সাবেক এমপি রানা সহ 10 আসামি খালাস। এবং আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব, বিশ্বের শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।